বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের পার্মানেন্ট ভিউয়ার অথবা পার্মানেন্ট সাবস্ক্রাইবার, তাদের আমি সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করি। কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, তাহলে লং টার্ম টাইম পিরিয়ডে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং মার্কেট থেকে বড় বড় রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন না। আমি সবসময় আপনাদের দুটো পয়েন্টস বোঝানোর চেষ্টা করি। এক হচ্ছে 10 টাকার শেয়ারকে 10 টাকার কম প্রাইসে পারচেস করা, আর কোম্পানির শেয়ারে একটা টাকাও ইনভেস্ট করার আগে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আগে আপনার কাছে নিট অ্যান্ড ক্লিয়ার হতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার কাছে ক্লিয়ার না হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে কোনো কোম্পানিতে একটা টাকাও ইনভেস্ট না করার জন্য আমি আপনাদের সাজেশন দিয়ে থাকি। কারণ দেখুন, লং টার্ম টাইম পিরিয়ডে মার্কেটে টিকে থাকতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না শিখতে পারলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। এবং আজ থেকে 5 বছর পরে গিয়েও দেখবেন আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে 5 বছর পরেও সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি নিজেও ফলো করি না, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আপনি বড় প্রফিট কখনোই জেনারেট করতে পারবেন না। 10% বা 20% যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে করতে পারবেন। কিন্তু এর উপরে যদি আপনাকে উঠতে হয়, বড় বড় রিটার্ন যদি আপনাকে টিকে বানাতে হয়, অথবা মার্কেটে যদি আপনাকে লং টার্ম টাইম পিরিয়ডে টিকে থাকতে হয়, অরিজিনাল ওয়েলথ যদি আপনাকে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতেই হবে। কিন্তু এই পয়েন্টসগুলি অনেক বিগিনার ইনভেস্টরের বুঝে উঠতেই 4-5 বছর লেগে যায়। সেই টাইম পিরিয়ডে আপনি অতীতের যে টাইমটা পার করে এসেছেন, সেই টাইমটা আপনি আর ফিরে পান না। যে কারণে লং টার্ম টাইম পিরিয়ডে মার্কেটে টিকে থাকা তো ছেড়ে দিন, মার্কেটে আপনার ক্যাপিটাল বরঞ্চ বার্ন হয়ে যায়। দেখুন, আপনি আজ অব্দি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করেছেন, যারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাচি রিট্রেসমেন্ট, বলিঞ্জার ব্যান্ড বা আরএসআই বা 200 ডিএমএ, এই সমস্ত জিনিস যদি ফলো করেন, আপনি বড় প্রফিট কখনোই মার্কেটে জেনারেট করতে পারবেন না। আর লং টার্ম টাইম হরাইজন আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন আপনার হাতছাড়া হয়ে যাবে। মার্কেটের আপনি যে কোনো জায়েন্ট ইনভেস্টরের কথা বলেন, যারা অলরেডি সাকসেসফুল ইনভেস্টর হয়েছে, তারা কেউ আপনি বলতে পারবেন না যে তারা আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বলছে। কোনো কোম্পানি নিয়ে যদি আপনার সঠিক কনফিডেন্স না থাকে, যদি কোম্পানির বিজনেস আপনার বুঝতে কোথাও অসুবিধা হয়, বা কোম্পানির ভেতরে ঢুকতে যদি আপনি না পারেন, তখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের সাহায্য নেবেন। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি যে কোনো অ্যানালাইসিস করুন না কেন, 5% বা 10% নিচে স্টপ লস দিয়ে দেন, তারপর আপনার অ্যানালাইসিসে আর কোনো ভ্যালু রইল না। যারা অরিজিনাল ফান্ডামেন্টালের ভেতরে ঢুকতে পারে না, তারাই টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে 5% বা 10% নিচে স্টপ লস দেবে। আর আপনারা জানেন যে আমার ডিকশনারিতে স্টপ লস নামে কোনো কনসেপ্টই নেই। স্টপ লস কনসেপ্ট আপনি সেখানে ইউজ করছেন যেখানে আপনার অ্যানালাইসিসের উপর আপনার ভরসা থাকছে না। যদি আপনার নিজের অ্যানালাইসিসের উপর আপনার ভরসা থাকে, তাহলে কখনোই স্টপ লস কনসেপ্ট আপনার ইউজ করা উচিত নয়। মার্কেটে যত বড় বড় জায়েন্ট ইনভেস্টর রয়েছে, যারা অলরেডি মার্কেটে সাকসেসফুল, আপনি রামদেও আগরওয়াল স্যারের কথা বলে নেন, অথবা আপনি ওয়ারেন বাফেটের কথা বলেন, অথবা আপনি ইন্ডিয়ার যত জায়েন্ট ইনভেস্টর আছে, রাধাকৃষ্ণ দামানির কথা বলেন, শঙ্কর শর্মার কথা বলেন, বসন্ত মার্শের স্যারের কথা বলেন, আর আমার গুরু যার থেকে আমি ইনভেস্টমেন্ট শিখেছি, যেমন আপনি বিজয় কেডিয়া স্যারের কথা বলেন, এরা কেউ আপনাকে কোনোদিনও টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবেই না, এবং স্টপ লস কনসেপ্ট তো ছেড়েই দিন। সুতরাং আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এক স্টেপ এগিয়ে থাকানোর জন্য আপনাদের সাথে 4-4টে পয়েন্ট ডিসকাস করব। যেই পয়েন্টসগুলো যদি আপনারা ভালো করে না বুঝে উঠতে পারেন, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাদের দ্বারা করাটা একটু কঠিন হয়ে যাবে। যে কারণে ফান্ডামেন্টাল শেখার আগে আপনাকে যে 4টে পয়েন্টস আগে শিখতে হবে, সেই পয়েন্টসগুলো আজকের ভিডিওতে ডিসকাস করব, যেখানে বেশ কিছু ভ্যালুয়েশনেরও পয়েন্টস থাকছে, কিন্তু আমি ডিপ ভ্যালুয়েশনের ভেতরে যাব না। আজকে যেই পয়েন্টসগুলো আমি শেখাবো, সেগুলো আমি আমার পার্সোনাল ক্লাসে সবাইকে শিখিয়ে থাকি। তো একদম বেসিক পয়েন্ট স্টার্ট করব, খুব অ্যাডভান্স লেভেলে যাব না, যেগুলো প্রত্যেক ইনভেস্টর আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং এই পয়েন্টসগুলো যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আপনি এক স্টেপ এগিয়ে থাকতে পারবেন, এবং আপনার আশেপাশে লোকেদের থেকে আপনি এক স্টেপ এগোতে পারবেন, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো যেই পয়েন্টসগুলো এখানে উদাহরণ দিয়ে বোঝানোর বিষয় হবে, সেই পয়েন্টসগুলো আমি উদাহরণ দিয়ে বোঝাবো। যেখানে স্ক্রিনে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে, সেখানে আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাব। যদি ভিডিওটি একটু লম্বাও হয়ে থাকে, যদি মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন, তাহলে ডেফিনেটলি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে এটি আপনার এই ফিউচারে মার্কেটে টিকে থাকতে আপনাকে ইজি করে দেবে, এবং হাই ভ্যালুয়েশনে এন্ট্রি নেওয়া থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। যদিও আমি বলে দিচ্ছি, এখানে আমি বেসিক পয়েন্টস ডিসকাস করব, খুব বেশি অ্যাডভান্স লেভেলে যাব না। অবশ্যই এগুলো আপনাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করতে সাহায্য করবে। তো অ্যানালাইসিসের পার্ট শুরু করার আগে, যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন, তবে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট। সবার প্রথমে চ্যানেলটিকে, যদি আপনি নতুন থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। একটু লেট হয়ে যাচ্ছে, ভিডিওটি একটু লম্বা হবে, চলুন আমি ভিডিওর মেইন পার্টে চলে যাই।
তো যখনই আপনি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন তখন সেই কোম্পানির বিজনেস মডেল সবার প্রথমে আপনার কাছে ক্লিয়ার হতে হবে। বিজনেস মডেল, কোম্পানি কিভাবে বিজনেস রান করে, কিভাবে প্রফিট বা রেভিনিউ জেনারেট করে, সেটা আপনার কাছে আগে ক্লিয়ার হতে হবে, যেটা দিয়ে আপনি আইডিয়া করতে পারবেন যে সেই বিজনেসটা নেক্সট 10 বছর বিজনেস করতে পারবে কিনা। বিজনেস মডেল ক্লিয়ার হয়ে গেলে সবার প্রথমে আপনাকে দেখতে হবে সেই কোম্পানিটা তার 52 উইক হাই থেকে কতটা ডিসকাউন্টে আছে। যে কোম্পানি তার 52 উইক হাইয়ের কাছাকাছি লেভেলে ট্রেড করছে সেই কোম্পানিটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেই টাইম পিরিয়ডে কোনো কোম্পানি 52 উইক হাইয়ের কাছাকাছি ট্রেড করছে সেই টাইম পিরিয়ডে সেই কোম্পানিতে লাস্ট 1 বছর টাইম পিরিয়ডে কেউ লসে থাকবে না। যে কারণে কোনো না কোনো পার্সন থাকবে যারা রিটেল ইনভেস্টার 1%, 2% বা 5% স্টপ লস মানে প্রফিট বুক করে, তারা কিন্তু সেখান থেকে প্রফিট বুকিং করবে, যেহেতু প্রত্যেকে সেই লেভেলে প্রফিট বুক মানে প্রফিটে রয়েছে। যেখানে কেউ যদি প্রফিট বুকিং করে, একটু বড় সংখ্যার প্রফিট বুকিং হলে সেখান থেকে প্রাইস নিচে আসার চান্স থাকে। অথবা মার্কেট যদি হঠাৎ করে বুল রানে বেয়ার ফেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড়সড় লস হয়ে যেতে পারে। সে কারণে সবসময় চেষ্টা করবেন 52 উইক হাই থেকে যতটা লোয়েস্ট প্রাইসে নিতে পারে সেটা সব থেকে বেস্ট হয়। তবে মাথায় রাখবেন, আমি বেশ কিছু কোম্পানি যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলুন, অথবা বাজাজ হিন্দুস্তান সুগার বলুন, অথবা ব্যাংক অফ ইন্ডিয়া বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আমি 52 উইক হাইয়ের কাছাকাছি ডিসকাস করেছি। কিন্তু কেন? যদি কোনো কোম্পানিতে হিউজ পরিমাণে ভ্যালুয়েশন গ্যাপ থাকে, সেক্ষেত্রে শুধু আপনি 52 উইক হাইয়ের কাছাকাছি এন্ট্রি নিতে পারবেন। বাদ বাকি নর্মাল কোম্পানির ক্ষেত্রে, যেগুলো জেনুইন ভ্যালুয়েশনে ট্রেড করছে নর্মাল ভ্যালুয়েশনে, সেই কোম্পানির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন 52 উইক হাই থেকে যতটা ডিসকাউন্ট আপনি নিতে পারবেন ততটা ভালো। চলুন এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক পয়েন্টস থেকে স্টার্ট করছি। কোনো কোম্পানিতে যখন আপনি পি রেশিও দেখছেন, অ্যানালাইসিস করার সময় সবার প্রথমে পি রেশিওর উপর আমরা নজর দিই। অ্যানালাইসিসের মেন পার্টের মধ্যে ভ্যালুয়েশনের পি রেশিও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। একটা জিনিস মাথায় রাখবেন, আগে পি রেশিওর বেসিক পয়েন্টস বলে দিই। কোনো কোম্পানির ধরুন পি রেশিও 25 চলছে, তার মানে কি? তার মানে সেই কোম্পানিতে আপনি 1 টাকা ইনভেস্ট করার জন্য, মানে 1 বছরে 1 টাকা ইনকাম করার জন্য 25 টাকা ইনভেস্ট করতে রাজি আছেন। এটা হচ্ছে পি রেশিও সিম্পল মানে। পি রেশিও আমরা কিভাবে বের করতে পারি? প্রাইস ডিভাইডেড বাই কোম্পানির আর্নিং, ইপিএস, এটা দিয়ে যদি আপনি ভাগ করে দেন তাহলে আপনি ইজিলি কোম্পানির পি রেশিও পেয়ে যাবেন। এবার কোনো কোম্পানি 25-এর পিতে ট্রেড করছে মানে সেই কোম্পানিকে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু, সেটা আমরা কি করে বুঝতে পারবো? সেটা আমরা পরের পার্টে আসছি। আগে বলে দিচ্ছি, মাথায় রাখবেন সব সময়ের জন্য যে কোম্পানিগুলো 50-60-এর ওপরের পিতে ট্রেড করছে সেই কোম্পানিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাহলে আপনি হাই ভ্যালুয়েশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং মার্কেট বুলডানে আপনি আদার্সের থেকে বেশি পারফর্ম করতে পারবেন। এবং মার্কেট যখন বেয়ার ফেজে যাবে তখন আদার্সের তুলনায় আপনার পোর্টফোলিও অনেক কম ডাউনে যাবে। তো পি রেশিও সবসময় মাথায় রাখবেন 30-35-এর ওপরের পি রেশিওতে এন্ট্রি না নেওয়াই সব থেকে বেটার হয়, যদি না কোম্পানিটা এক্সট্রা অর্ডিনারি গ্রেট কোম্পানি হয়। তাহলে পরে আপনি হাই পিতে নিতে পারেন, তা না হলে নর্মাল কোম্পানির ক্ষেত্রে 25-30-এর মধ্যে পি রেশিওতে থাকার চেষ্টা করবেন। চলুন এবার আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং 4-4টে ভ্যালুয়েশন রেশিও আমি আপনাদের ইজিলি বোঝানোর চেষ্টা করব। খুব শর্টে আমি ডিসকাস করার চেষ্টা করব, যদিও ভিডিওটি শর্ট করার যতই শর্ট করি না কেন একটু লং কিন্তু হয়ে যাবে, কারণ এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট নলেজ আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি স্ক্রিনারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে আমরা আসছি পি রেশিওতে। তো কোম্পানি 25-এর পিতে এখন ট্রেড করছে 24.6, মানে আমি 25-এর পি ধরে নিচ্ছি। তো এই যে 25-এর পিতে কোম্পানিটা ট্রেড করছে, তাহলে এই 25-এর পি রেশিও অনুযায়ী কোম্পানিটা আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড সেটা আমি কিভাবে ডিসাইড করতে পারি? তো সবার প্রথমে আমাকে দেখতে হবে কোম্পানির মিডিয়ান পি রেশিও কত আছে। তো এখানে আমি পি রেশিওর মধ্যে চলে গেলাম এবং পি রেশিওতে গেলেই সর্বপ্রথমে আপনাকে 5 বছরের মিডিয়ান পি রেশিও এখানে শো করবে। তো 5 বছরের মিডিয়ান পি রেশিও আছে এখানে 24.6, মানে 25। এবং যদি আমি 3 বছরের মিডিয়ান পি রেশিও দেখি, তাহলে 3 বছরের মিডিয়ান পি রেশিও এখানে কত আছে? 26। তো 3 বছর এবং 5 বছরে 25 এবং 26-এর পি রেশিওতে কোম্পানি মিডিয়ান পিতে ট্রেড করে। তার এগেনস্টে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি, তাহলে এখন কোম্পানি আন্ডার ভ্যালুড রয়েছে। 25 এবং 26-এর পি তুলনায় কোম্পানি 24-এর পিতে ট্রেড করছে। তো সেই হিসেবে মিডিয়ান পি রেশিও অনুযায়ী কোম্পানি নিজের পি রেশিও অনুযায়ী, হিস্ট্রিক্যাল পি রেশিও অনুযায়ী কোম্পানি নিজে গ্রেট ভ্যালুয়েশনে এখন অ্যাভেলেবেল রয়েছে, আন্ডার ভ্যালুড। এবার যদি মিডিয়ান পি থেকে হাই প্রাইসে ট্রেড হয়, তাহলে আমি ধরতে পারি এই কোম্পানি তার অ্যাভারেজ পি থেকে বেশি পিতে ট্রেড হচ্ছে। সেক্ষেত্রে কোম্পানিকে আমরা এমনি ওপর থেকে যদি আমি ধরি, শুধু পি রেশিও অনুযায়ী কোম্পানি হাই ভ্যালুয়েশন ধরতে পারি। এবার পি রেশিও আমরা দুটো ভাবে অ্যানালাইসিস করতে পারি। এক হচ্ছে যেটা আমরা এইমাত্র দেখলাম কোম্পানির মিডিয়ান পি রেশিও অনুযায়ী, আর সেকেন্ড অপশানে আমরা নিতে পারি কোম্পানির যত কম্পিটিটর আছে সেই কোম্পানির সেগমেন্ট অনুযায়ী সে কতটা হায়ার পিতে ট্রেড হচ্ছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে যদি আমি তার মানে ইন্ডাস্ট্রি পির সাথে তুলনা করি, তাহলে তার অরিজিনাল কম্প্যারিজন কখনোই পাবো না, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, যে কারণে এর সাথে কম্পিট করার মতন কোম্পানি তো এখন বর্তমানে নেই যার সাথে আমি একে তুলনা করতে পারি। তো আমি উদাহরণস্বরূপ আপনাদের এশিয়ান পেইন্টে নিয়ে যাচ্ছি। তো এশিয়ান পেইন্টের তার ইন্ডাস্ট্রির পির তুলনায় কিরকম সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, এখানে আমি এশিয়ান পেইন্টের পি রেশিও ওপেন করে নিয়েছি
এবার এশিয়ান পেইন্টে যদি আমি পি রেশিও দেখি তাহলে 67-র পিতে এশিয়ান পেইন্ট ট্রেড করছে। তো এশিয়ান পেইন্টের 67-র এগেনস্টে যদি আমি 5 বছরের মিডিয়ান পি রেশিও দেখি তাহলে 5 বছরের পি রেশিও আছে 76, এবং 3 বছরের মিডিয়ান পি রেশিও আছে কোম্পানির 87। তার মানে মিডিয়ান পি রেশিও অনুযায়ী এশিয়ান পেইন্ট আন্ডার ভ্যালুড রয়েছে। এবার আমি চলে আসবো ইন্ডাস্ট্রি পির মধ্যে। তো এখানে পেয়ার কম্পারিজনের মধ্যে গেলাম। এবার যদি আমি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখি তাহলে দেখুন বার্জার পেইন্টের পি রেশিও আছে 81, তার এগেন্স্টে এশিয়ান পেইন্ট অনেক সস্তার পিতে ট্রেড করছে। কানসাই নেরোলাকের তুলনায় কোম্পানি একটু হায়ার পিতে ট্রেড করছে। এবং যদি আমরা এখানে ইন্ডিগো পেইন্ট দেখি তাহলে সেই তুলনায় হায়ার পিতে ট্রেড করছে। যদি আমি অ্যাভারেজ ইন্ডাস্ট্রির মিডিয়ান পি রেশিও দেখি যেটা আছে 51, তো 51 হিসেবে কোম্পানি ইন্ডাস্ট্রির মিডিয়ান পি হিসেবে কোম্পানি একটু হায়ার ভ্যালুয়েশনে আছে, কিন্তু কোম্পানি নিজের মিডিয়ান পি অনুযায়ী কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এবার আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এসে আবার নেক্সট পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি। তো আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আবার ওপেন করে নিয়েছি। পি রেশিও দেখা হয়ে গেলে এবার আমরা সেকেন্ড পয়েন্টস দেখব যে কোম্পানি কত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, যেটা খুবই ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো যে কোম্পানি, মাথায় রাখবেন, কোম্পানি যদি অতিরিক্ত বড় সাইজ হয়ে যায়, যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রি অতিরিক্ত বড়, তো যে কোম্পানি অতিরিক্ত জায়েন্ট কোম্পানি হয়ে যায় সেই কোম্পানির কাছে কিন্তু অতটা অপরচুনিটি থাকে না হাই রিটার্ন অন ইকুইটি জেনারেট করার মতন, বা কোম্পানির বিশাল বড় মার্কেট ক্যাপ হওয়ার কারণে অত বেশি রিটার্ন জেনারেট করার অপরচুনিটি থাকে না, গ্রোথ অপরচুনিটিও থাকে না। যদি আমি নর্মাল কোনো কোম্পানি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমি দেখব মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যদি সেই কোম্পানি 20-র উপরের কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করে তাহলে আমরা সেটাকে ডবল এ গ্রেডেড কোম্পানি হিসেবে কনসিডার করতে পারি। এবার রিটার্ন অন ইকুইটি দেখার পরে আমাকে দেখতে হবে সেই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত পার্সেন্ট জেনারেট করছে। আমরা যখন বেসিক্যালি সমস্ত কোম্পানি অ্যানালাইসিস করব, নর্মাল কোম্পানির ক্ষেত্রে আমরা আরও সিইও দেখব এবং আরও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দুটোর উপরেই আমরা প্রেশার দেওয়ার চেষ্টা করব। দুটোই যদি 20%-এর ওপরে থাকে তাহলে আমরা ধরে নেব সেই কোম্পানি ভালো। এবার কোনো কোম্পানি যদি রিটার্ন অন ইকুইটি 25-এর উপরে থাকে তাহলে আমরা সেই কোম্পানির প্রমোটারকে সৎ হিসেবে কনসিডার করতে পারি। দেখুন অনেক কোম্পানি থাকে যে কোম্পানির বিজনেস বোঝা সত্ত্বেও কোম্পানির প্রমোটার সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না। তো যে কোম্পানি 25-এর উপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে আমরা 70% এটা অ্যাভারেজ ধরতে পারি যে সেই কোম্পানির প্রমোটার সৎ। এটা নিয়ে আপনার সঠিক একটা ধারণা হয়ে গেল। এবার মাথায় রাখবেন আমরা যখন আদার্স সেক্টরে যে কোনো কোম্পানি অ্যানালাইসিস করব তখন আমরা আরও সিটাকেও দেখছি এবং তার সাথে আরও ইটাকেও কনসিডার করছি, দুটোই আমরা ওয়েটেজ দেব। কিন্তু যদি আমরা কোনো ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করছি, যে সমস্ত কোম্পানির কাজ অন্য কোথা থেকে পয়সা ওঠানো এবং সেই পয়সাটাকে অন্য কারো কাছে ঋণ দেওয়া, সেই কোম্পানির ক্ষেত্রে যেমন ব্যাংক অথবা এনবিএফসি, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখবই না, আমরা সেই কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র রিটার্ন অন ইকুইটিকে কনসিডার করব, আরও সি দেখার কোনো প্রয়োজন নেই। আর আমরা যখন আদার্স সমস্ত সেগমেন্টের কোম্পানির ক্ষেত্রে 20% কনসিডার করলাম এ গ্রেডেড কোম্পানি হিসেবে, সেরকম ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা 12 থেকে 15% হলে সেটাকে আমরা ডবল এ গ্রেডেড বা ট্রিপল এ গ্রেডেড কোম্পানি হিসেবে কনসিডার করতে পারি। তো ব্যাংকিং কোম্পানির যদি আরও সি কমও থাকে সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু রিটার্ন অন ইকুইটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে। এই দুটো পয়েন্টস পি রেশিও, আরও সিই এবং আরও ই, এই তিনটে পয়েন্টস দেখবার পরে আমি নেক্সট দেখব কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কত আছে। তো নর্মাল কোম্পানির ক্ষেত্রে যদি ডেট টু ইকুইটি রেশিও 0.5 মানে 0.5%-এর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাভারেজ কোম্পানি ধরতে পারি, মানে সেই কোম্পানির ম্যানেজেবল ডেট রয়েছে। যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.5-এর ওপরে হয়ে যায় তাহলে সেটাকে আমরা হাই ডেট টু ইকুইটি রেশিও কনসিডার করতে পারি। তবে মাথায় রাখবেন এক্ষেত্রে যদি সেটা কোনো পাওয়ার রিলেটেড কোম্পানি হয়, যেমন আপনি ধরতে পারেন এখানে টাটা পাওয়ার কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে 1.8 এবং আদানি পাওয়ারের ডেট টু ইকুইটি রেশিও আছে 1.4। তো যে সমস্ত কোম্পানি পাওয়ার সেগমেন্ট থেকে বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট টু ইকুইটি রেশিও 1-এর ওপরে থাকবে, সেটা কোনো নেগেটিভ সাইন নয়। এবং কোনো ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিওর কিন্তু কোনো মেজার থাকে না, তারা 10 টাইমসও হতে পারে, 20 টাইমসও হতে পারে। তো নর্মাল কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও খুবই ইম্পর্টেন্ট বিষয়, 0.5-এর মধ্যে হতে হবে। এবং আদার্স কোম্পানির ক্ষেত্রে এক্ষেত্রে পাওয়ার কোম্পানি বা ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে 1-এর ওপরে হতে পারে, এবং ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু এর কোনো লিমিট থাকে না, যত বেশি হবে সেটা আমার জন্য তত পজিটিভ সাইন। তবে সেই ডেটটাকে কোম্পানি সঠিকভাবে ইউজ করতে পারছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার এই 4টে পয়েন্টস দেখা হয়ে গেলে আমাকে নেক্সট দেখতে হবে কোম্পানির প্রাইস টু বুক রেশিও, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখুন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু আছে 2.2,
প্রাইস টু বুক রেশিও যখন আপনি দেখছেন, আমি যে পয়েন্টসগুলো বলছি এগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, কারণ যে কোনো কোম্পানি যখন আপনি অ্যানালাইসিস করছেন, এই কোম্পানিগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো কাজে লাগবে না, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে আপনি সঠিক ধারণা নিতে পারবেন না, আপনি কনফিডেন্স বিল্ড করতে পারবেন না। যখন আপনি নর্মাল কোনো কোম্পানি অ্যানালাইসিস করছেন, যে কোনো কোম্পানি, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে যদি প্রাইস টু বুক ভ্যালু একের কম থাকে, যেরকম আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখবেন, ব্যাংক অফ ইন্ডিয়া দেখবেন, জেনারেল ইন্স্যুরেন্স দেখবেন, তাদের সবার কিন্তু প্রাইস টু বুক ভ্যালু একের কম রয়েছে। তো নর্মাল কোম্পানির ক্ষেত্রে যদি প্রাইস টু বুক ভ্যালু একের কম হয়, তাহলে আমরা ধরতে পারি সেই কোম্পানিটা অনেক সস্তায় রয়েছে, মানে কোম্পানি আন্ডার ভ্যালুড রয়েছে। কিন্তু কোনো কোম্পানি যদি প্রাইস টু বুক ভ্যালু একের ওপরে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা নেগেটিভ বলতে পারবো না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রাইস টু বুক ভ্যালু 2 টাইমস রয়েছে, তার মানে কিন্তু একটা নেগেটিভ সাইন নয়। কিন্তু যদি এই কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু একের কম হতো, তাহলে সেটা আমি খুব পজিটিভ সাইন ধরতাম। কারণ যে কোম্পানির বিজনেস মডেল ভালো, যে কোম্পানি নেক্সট 10 বছর এখান থেকে বিজনেস রান করতে পারবে, সেই সমস্ত কোম্পানি যদি প্রাইস টু বুক ভ্যালু হিসেবে একের কম থাকে, তাহলে সেখানে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে হিসেবে আপনি সেটাকে কনসিডার করতে পারেন। আবার বলে দিচ্ছি, নর্মাল কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু একের কম হলে সেটা পজিটিভ সাইন, সস্তা, এবং যদি একের বেশি হয় সেটা কিন্তু আমরা নেগেটিভ নেব না। এবার এই প্রাইস টু বুক ভ্যালু কিন্তু আমরা দুভাবে দেখতে পারি। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস সবসময় চেঞ্জ হয়ে যায়। যদি আমরা নর্মাল কোনো ব্যাংকিং কোম্পানি অ্যানালাইসিস করছি, যদি ধরুন সেই কোম্পানিটা প্রাইভেট সেক্টর ব্যাংক হয়, তাহলে তার যদি প্রাইস টু বুক ভ্যালু 4 টাইমসের ওপরে হয়ে যায়, তাহলে আমরা ধরবো যে সেই কোম্পানি ধীরে ধীরে ওভার ভ্যালুয়েশন দিকে যাচ্ছে। সবসময় চেষ্টা করবেন কোনো ব্যাংকিং রিলেটেড কোম্পানি যদি 4 টাইম প্রাইস টু বুক ভ্যালুর উপরে চলে যায়, সেই কোম্পানিটাকে অ্যাভয়েড করা, কারণ সেই কোম্পানি অনেকটা হাই ভ্যালুয়েশন আপনি কনসিডার করতে পারেন। আর এই বুক ভ্যালুটাই, প্রাইস টু বুক ভ্যালু, যদি আমরা কোনো পিএসইউ কোম্পানির ক্ষেত্রে দেখি, কোনো পিএসইউ কোম্পানি যদি 1 টাইমের উপরে প্রাইস টু বুক ভ্যালু চলে যায়, তাহলে আমরা ধরতে পারবো যে সেই কোম্পানিটা তার পারফেক্ট ভ্যালুয়েশনের ওপরে চলে যাচ্ছে। একের বেশি ওপরে যত চলে যাবে প্রাইস টু বুক ভ্যালু পিএসইউ কোম্পানির ক্ষেত্রে, সেটা আপনি ধীরে ধীরে রিস্কি কনসিডার করতে পারেন। এই কটা পয়েন্টস দেখা হয়ে গেলে নেক্সট আর একটা পয়েন্টস দেখলেই আপনার ভ্যালুয়েশনের অনেক পয়েন্টস ক্লিয়ার হয়ে যাবে, যেরকম পিইজি রেশিও, প্যাগ রেশিও যেটাকে আমরা বলে থাকি। কোনো কোম্পানির পিইজি রেশিও যদি 1 টাইমের নিচে থাকে, যেমন ধরুন 0.1, 0.2, 0.5, 0.6, 0.9 এর মধ্যে যদি থাকে, তাহলে আপনি সেটাকে সস্তা কনসিডার করতে পারেন, মানে আন্ডার ভ্যালুড হিসেবে কনসিডার করতে পারেন। এবার যদি কোনো কোম্পানির পিইজি রেশিও একের ওপরে চলে যায়, যেমন এটা 2 টাইমসের কাছাকাছি চলে গেছে, 1.89, তাহলে কিন্তু এটাকে আমরা নেগেটিভ নেব না। তবে 4 টাইমের ওপরে যদি পিইজি রেশিও চলে যায়, সেটাকে আমরা ধীরে ধীরে ওভার ভ্যালুড কনসিডার করতে পারি। এবার এখানেও একটা পয়েন্ট মাথায় রাখবেন, যদি কোনো কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ চলে যায়, ধরুন এখানে -1 বা -2 বা -4, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই নেগেটিভ সাইন। পিইজি রেশিও কখন নেগেটিভ যেতে পারে? দেখুন, কোনো কোম্পানির পিই রেশিও তো নেগেটিভ যেতে পারে না। সর্বপ্রথমে ক্লিয়ার করে দিই, পিইজি রেশিওর মানে কি। এই যে 24-এর পি আমরা কোম্পানিটাকে দিচ্ছি, তার এগেনস্টে কোম্পানির গ্রোথ কতটা আছে, সেটাকে আমরা বলছি পিইজি রেশিও। তো কোনো কোম্পানির পি তো কখনো নেগেটিভ হতে পারে না। তো কোনো কোম্পানির পি কেন নেগেটিভ হতে পারে না? যেমন ধরুন কোনো কোম্পানির পি রেশিও আছে 24, তার মানে কি 1 বছর টাইম পিরিয়ডে 1 টাকা ইনকাম করার জন্য আমি 24 টাকা ইনভেস্ট করতে রাজি আছি। কিন্তু এরকম তো কখনো হতে পারে না, মাইনাস পি রেশিও মাইনাস কখন হবে? তার মানে ধরুন আপনি কোম্পানিটাতে ইনভেস্টই করলেন না, কিন্তু কোম্পানির প্রমোটার আপনাকে পয়সা দিচ্ছে, যেটা কখনো সম্ভব না। যে কারণে পিই রেশিও কখনো নেগেটিভ হতে পারে না। কিন্তু পিইজি রেশিও কখন নেগেটিভ হতে পারে? যদি কোম্পানির গ্রোথ নেগেটিভ হয়, তাহলে কিন্তু কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ হয়ে যাবে। তো যদি কোনো কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সেখানে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোম্পানির ভেতরে ঢুকে গিয়ে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কেন, কোন কারণের জন্য কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ হলো। তো এই পয়েন্টসগুলো দিয়ে আপনি বেসিক অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সকে অনেক বেশি গেইন করতে পারবেন। এবং এই পয়েন্টসগুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে ডেফিনেটলি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনি কভার করে নিয়েছেন। যদিও শুধু এই কোনো একটা রেশিওর উপর ডিপেন্ড করবো না, আমরা সমস্ত রেশিওগুলো একসাথে কম্বাইন করব এবং কোম্পানির টোটাল অ্যানালাইসিস করে তারপরে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব। তো এই যে 4-5টা পয়েন্টস বা 4-5টা রেশিও আপনার সাথে ডিসকাস করলাম, পি রেশিও, পিইজি রেশিও, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, প্রাইস টু বুক রেশিও এবং তার সাথে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও,
এই 4-5টা পয়েন্ট যদি আপনার কাছে একদম ক্লিয়ার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। কারণ কোম্পানিটা কিরকম ভ্যালুয়েশনে আছে সেগুলো বুঝতে আপনার অনেক ইজি হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, শুধু এই 4-5টা রেশিও দেখে আপনি কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন না। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কোম্পানির ইনডেপথ, কোম্পানির ভেতরে গিয়ে অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন। তবে এই রেশিওগুলো যদি আপনার কাছে হাই দেখেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে সেই কোম্পানিগুলো অনেক হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো হায়ার ভ্যালুয়েশন থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে এক স্টেপ এগিয়ে রাখবে এবং অনেকটা ইজি করে দেবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তবে মাথায় রাখবেন, এই রেশিওগুলোকে আপনাকে ইউজ করতে হবে, তার সাথে কোম্পানির ভেতরে ঢুকে কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে। তাহলেই আপনি লং টার্ম টাইম পিরিয়ডে সাস্টেন করতে পারবেন। তো যদি এই ভিডিওটা যেই পয়েন্টসগুলো ডিসকাস করলাম সেগুলো অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান, তাহলে আমার পার্সোনাল ক্লাস চলছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দুর্গাপূজার আগে কিন্তু 10-15 দিন ক্লাস বন্ধ থাকবে। তো যারা দুর্গাপূজার আগে ক্লাস করতে চাইছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। নিচে আপনারা আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখানে আমি শিখিয়ে থাকি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে আমি যে ধরনের অ্যানালাইসিস আপনাদের শেখাবো, ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি আজ অব্দি এরকম অ্যানালাইসিস কোনোদিনও দেখতে পাননি। যারা আমার কাছে অতীতে ক্লাস করেছে তারা আমাকে নিচে কমেন্টস করে বুঝিয়ে দেবেন। যারা আমার আদার্স ভিউয়ার্স অথবা আদার্স সাবস্ক্রাইবার আছে তাদের বুঝতে ইজি হয়ে যাবে যে এই অ্যানালাইসিসে আমি কতটা অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। যেই অ্যানালাইসিস গুলো শিখলে 100 জনের সামনে যদি আপনাকে দাঁড় করানো হয়, তাহলে আপনি দুটো স্টেপ এগিয়ে দাঁড়াতে পারবেন যে আপনি 99 জনের থেকে কিছুটা অ্যাডভান্স জানেন। দেখুন, 99 জন লোক যেই পয়েন্টসগুলো ফলো করছে, যদি সেই পয়েন্টসগুলোই আপনি ফলো করেন, তাদের থেকে যদি অ্যাডভান্স লেভেল আপনি কিছু না জানেন, তাহলে কিন্তু তারা যতটা প্রফিট জেনারেট করছে বা তারা যদি লস করে, আপনাকেও লস করতে হবে। সবার থেকে অ্যাডভান্স যদি আপনি কিছু বুঝতে পারেন, যেই কোম্পানিগুলো দেখে আদার্স লোকেরা কিছু বুঝতে পারছে না, সেটার মধ্যে থেকে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু পয়েন্টস বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন এবং 99 জনের থেকে আপনি এক স্টেপ এগিয়ে থাকতে পারবেন এবং আপনার পোর্টফোলিও কখনো লসে যাবে না। এই পয়েন্টসগুলো আমি পার্সোনাল ক্লাসে আপনাদের শিখিয়ে থাকি। যদি আজকের ভিডিওতে যেই পয়েন্টসগুলো শেখালাম, এই পয়েন্টস রিলেটেড কোনো কোয়ারি আপনার মনে থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।